আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। উম, এর আগের দু তিনটে ক্লাসে যেটা আলোচনা হয়েছিল সেটা ছিল তোমাদের যে ইউনিট গুলো আছে তার মধ্যে মোস্ট প্রবাবলি যা মনে পড়ছে তোমাদের লাস্ট ইউনিট যেটা পার্সোনালিটি, সেটাই আমরা এতদিন ধরে করছিলাম। সেটা লকডাউনের আগে যখন ইউনিভার্সিটি খোলা ছিল, তখন থেকেই এটা শুরু হয়েছিল, ক্লাসেও একটুখানি করেছিলাম। তার অনেকটা পরে একটা গ্যাপ হয়ে গেছিল বলে আমি সেটা কিছুটা রিক্যাপিটুলেশন করে আরো একবার আগের যেটা ইউনিভার্সিটিতে আলোচনা হয়েছিল সেটাও আলোচনা করলাম, এবং ফাইনালি গোটা ইউনিটটা কিন্তু আস্তে আস্তে শেষ করলাম। তাই ইউনিট ওয়ান থেকেই শুরু করতে যতদিন ইউনিভার্সিটি খোলে এভাবেই একটু এগিয়ে যাই। ইউনিট ওয়ানে তোমাদের যেটা আছে দেখবে, আহ, একেবারে যেটা প্রথমত ব্যাপার মানে এডুকেশনাল সাইকোলজি, সাইকোলজি এই জায়গাগুলো বলা আছে, তার নেচার, স্কোপ, তার কি থিওরিজ আছে, এরপরে দেখবে গ্রোথ ডেভেলপমেন্ট আছে, তার যে বিভিন্ন থিওরিজ আছে, এইগুলো একটু একটু করে আলোচনা আমি শুরু করছি। আজকে যেটা মোটামুটি ভেবে রেখেছিলাম তোমাদের আগে, সেটা একটা নোটিশও দিয়ে দিয়েছিলাম যে আজকে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি বলতে কি বোঝায়, ঠিক তারপরেই আলোচনা করব এডুকেশনাল সাইকোলজি। আলোচনা করার পর তার দু একটা ডেফিনেশন একটুখানি দেখে নেব। তারপরে যেটা আলোচনা করব যে এডুকেশনাল সাইকোলজি কি নেচার আছে, মানে সেটা ক্যারেক্টারিস্টিক কি আছে, সেটা স্কোপ কি আছে, এবং ফাইনালি যদিও তোমাদের সেভাবে হয়তো সিলেবাসে লেখা নেই, সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি প্রয়োজনীয়তা কি আছে, নিড কি আছে, এবং সেটা আমাদের এডুকেশনে তার কতটা বিস্তৃতি আছে, কোথায় কোথায় সেটা জড়িত আছে। আমি একটা ছোট পিপিটি দিয়ে তোমাদের গোটা ব্যাপারটা শুরু করব। তার আগে প্রথমে আগে বলি যে সাইকোলজি বলতে কি বোঝায়। এটা তোমরা তোমাদের সবাই যেহেতু মাস্টার্স ইন এডুকেশন বা আন্ডার গ্রাজুয়েট ইন এডুকেশনেই তোমরা সবাই স্টুডেন্ট, তোমরা এডুকেশন সবাই কিন্তু গ্রাজুয়েশন 11-12 থেকেই পড়ে এসছো। তাই সেখানে সাইকোলজি বলতে কি বোঝায় তোমরা একটু আধটু জেনেইছো, আমি আর খুব বেশি সেটা নিয়ে বাড়াচ্ছি না। তোমরা জানো সেখানে লেখা থাকে আর লোগোস এই দুটোর মিলনে সাইকোলজি কথাটা এসছে, মানে মনের বিজ্ঞান বা মনোবিজ্ঞান, যেখানে যে বিজ্ঞানে মানুষের মনের বা অন্য বিভিন্ন, অনেক সময় আমরা দেখি শুধু মানুষের নয়, অন্য বিভিন্ন জীবের মন নিয়ে যে বিজ্ঞান বা মন নিয়ে যে আমরা পড়াশোনা করে থাকি, তার বিভিন্ন যে অ্যারেজ গুলো আছে, তার বিভিন্ন যে ধরো জায়গাগুলো আছে, সেগুলো যেখানে আমরা আলোচনা করি সেটা হচ্ছে সাইকোলজি। তোমাদের সেটা একটুখানি বলা আছে, তোমাদের ইউনিটটার নামই দেখবে আছে এডুকেশনাল সাইকোলজি। আমি এডুকেশনাল সাইকোলজিটা ঢোকার আগে একটা ছোট পিপিটি একটুখানি দেখাতে চাইবো। তার আগে একটুখানি আমি একটু 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দাও, আমি একটুখানি আমার স্ক্রিনটা শেয়ার করি যেখান থেকে আমি পিপিটিটা তোমাদের দেখাতে পারবো। একটু ওয়েট করো। একটু খেয়াল করে দেখো, আশা করি আমাকে শুনতে পাচ্ছ। যে এডুকেশনাল সাইকোলজি জায়গাটা একটু একটু করে আলোচনা করি। আমি সাইকোলজি নিয়ে একটুখানি বললাম, এডুকেশনাল সাইকোলজি বলতে কি বোঝায়। দেখো এই কটা জিনিস আমি তোমাদের এক্ষুনি যেটা বললাম সেগুলো একটু আলোচনা করব। সে এডুকেশনাল সাইকোলজি ডেফিনেশন, তার নেচার, তার স্কোপ, এবং তার ইম্পর্টেন্স এবং ইস্যুজ ইন এডুকেশন। ইউটিউব লিংক আমি তোমাদের পরে দিয়ে একটু ভালো করে দেখো, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে প্রথম থেকেই ইংরেজিতে রয়েছে পড়ে পড়ে যাচ্ছি, তোমরাও পারলে আমার সাথেই একটুখানি পারলে আমাকে ফলো করো এবং পড়ো। দেখো লেখা আছে এডুকেশনাল সাইকোলজি ডিলস উইথ দ্য প্রবলেমস, প্রোডাক্ট অ্যান্ড প্রসেসেস অফ এডুকেশন। আশা করি বুঝতে পারছো যে এডুকেশনাল সাইকোলজি কি নিয়ে ডিল করে, না এডুকেশনের প্রবলেম, তার প্রোডাক্ট এবং তার প্রসেস নিয়ে ডিল করে। আর কি বলছে না, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইম্প্রুভিং দ্য মেথডস অ্যান্ড প্রোডাক্টস অফ টিচিং লার্নিং প্রসেস ইন এ সাইন্টিফিক ওয়ে। না এটা একটা টিচিং লার্নিং প্রসেসকে এটা সাইন্টিফিক ওয়েতে এটা মানে ব্যবহৃত হয়, সেটাকে আরো ইমপ্রুভ করার জন্য তার মেথড এবং প্রোডাক্ট গুলোকে। তারপরে তার 3 নম্বর লাইন যেটা বলা আছে, 1, 2, 3, 4 নম্বর উপর থেকে যে লাইনটা আছে, টু প্র্যাকটিস সরি ইট রেফার্স টু প্র্যাকটিস প্রোডাক্ট problem solving in education and studies how one goes on learning as a result of interaction with his environment and how he can learn effectively। সে কিভাবে এডুকেশনের ওইগুলো মানে ধরো এই প্রোডাক্ট প্র্যাকটিস এবং প্রবলেম গুলোর সাথে এনভায়রনমেন্টের সঙ্গে সে কিভাবে রিয়াক্ট করছে বা ইন্টারাকশন করছে,
এবং আলটিমেটলি সে কতটা ভালো করে শিখছে। তিনটে ডেফিনিশন আমি এখানে একটুখানি দেখাচ্ছি। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ লার্নিং, যেটা পিল 1956 সালে বলে গেছেন যে এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ লার্নিং। এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে শিক্ষা একটা যে বিজ্ঞান, সেটাই এডুকেশনাল সাইকোলজিতে আমরা আলোচনা করি। 2 নম্বর যেটা স্কিনার, খুবই একজন পরিচিত নাম, তোমরা আগেও বিভিন্ন সময় হয়তো শুনেছো। কি বলছেন উনি? এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইকোলজি হুইচ ডিলস উইথ টিচিং অ্যান্ড লার্নিং। আগে শুধু লার্নিং ছিল, উনি কিন্তু এটার সঙ্গে টিচিংটাও অ্যাড করেছেন। 3 নম্বর যেটা ক্রো অ্যান্ড ক্রো, দুজন মিলে উনি 1978 সালে বলেছেন, এই নামটাও আশা করি তোমরা একটু আধটু শুনেছো। সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি ডেসক্রাইবস অ্যান্ড এক্সপ্লেইনস দ্য লার্নিং এক্সপিরিয়েন্সেস বা এক্সপিরিয়েন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ টু ওল্ড এজ। খুব সুন্দর বলেছে যে একেবারে জন্ম থেকে একেবারে তার বয়স হয়ে যাওয়া পর্যন্ত তার যে লার্নিং এক্সপিরিয়েন্স আছে সেটাকে ডেসক্রাইব করে এবং সেটাকে কিন্তু এক্সপ্লেন করে। আমি এই জাস্ট তিনটে জিনিস একটু আলোচনা করলাম বা তিনটে জিনিস সম্বন্ধে একটু বললাম। এটা ছিল এডুকেশনাল সাইকোলজি ডেফিনিশন, বা তিনজন বলেছেন, পিল 1956 সালে, স্কিনার 1958 সালে এবং ক্রো অ্যান্ড ক্রো 1978 সালে। এরপরে আমি যেটা যাব তোমাদের বলছিলাম নেচার অফ এডুকেশনাল সাইকোলজি। নেচার বলতে আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক্সও অনেক সময় এটাকে বলে থাকি। কি কি দেখো, আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ তোমাদের বারবার বলছি যে এটা এই ক্লাসটা নিতে হয়তো প্রায় 40-50 মিনিটই লাগে বা 1 ঘন্টা প্রায় লেগে যায়। কিন্তু যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, এখানে হয়তো বেশিক্ষণ ধরে মানে অনলাইন থাকাটা একটু অসুবিধাকর হয় বিভিন্ন দিক দিয়ে বা বিভিন্ন জনের দিক দিয়ে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি একটু আলোচনা করছি, তোমরা এগুলোকে পড়ো। এটা তো তোমাদের ইউটিউবে থেকেই যাচ্ছে, একবার পড়ো, পড়ে নিয়ে পারলে যদি কিছু অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো। আমি একটু ঝপঝপ করে বলি এটা নেচার বা ক্যারেক্টারিস্টিক্স কি। 1 নম্বর, ইট ইজ সাইন্টিফিক ইন নেচার, এটা অবশ্যই খুব বিজ্ঞানসম্মত। 2 নম্বর, ইট ইজ আ পজিটিভ সাইন্স রাদার দেন নর্মেটিভ, জেনারেটিং ফ্যাক্ট, developing theories and focusing attention on how, when and where of education instead of what ought to be। বলছে এটা কিন্তু অনেকটাই পজিটিভ সায়েন্স, মানে মানে ওই আমরা ধরো থিওরি যেটা পড়ে থাকি, একটা নর্ম অনুযায়ী যেগুলো পড়ে থাকি, যেটাকে আমরা নর্মেটিভ সায়েন্স বলে থাকি, সেটা অনুযায়ী কিন্তু এটা নয়। এটা কিন্তু অনেকটাই পজিটিভ সায়েন্স, যেখানে কিন্তু জেনারেল ফ্যাক্টস, নতুন থিওরি তৈরি হয় এবং আমরা কি করব বা কি করা উচিত সেটা না করে হাউ, ওয়েন অ্যান্ড হোয়ার এডুকেশন, এই জিনিসটার প্রতি জোর দেওয়া হয়। 3 নম্বর নেচার দেখো কি বলা হচ্ছে, ইট হ্যাজ ওয়েল অর সিস্টেমেটিক অ্যান্ড ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বডি অফ ফ্যাক্ট সাপোর্টেড বাই রিলেভেন্ট সাইকোলজিক্যাল লজ অ্যান্ড প্রিন্সিপাল। বেশ কিছু সাইকোলজিক্যাল ল এবং প্রিন্সিপালস আছে, তোমরা 11-12 থেকেই একটু একটু জেনে এসছো, এখানে হয়তো আরো বেশি করে জানবে। এটার মাধ্যমে কিন্তু এটা একটা ওয়েল অর্গানাইজ, সিস্টেমেটিক অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড বডি অফ ফ্যাক্ট। এটা কিন্তু সর্বসম্মত ভাবে মানে গ্রহণযোগ্য একটা ফ্যাক্ট। আর কি 1, 2, 3, 4 নম্বর যেটা নিচে থেকে 2 নম্বর দেখো, ইট ইজ রিলেটিভলি চেঞ্জিং and constantly in search of truth that is can be challenged, modified, altered in terms of latest findings। এটা কিন্তু মানে একেবারে রিজিড নয়, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। মানে এটা সবসময় যে একেবারে রিজিড হয়ে থাকবে না, এটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে, এটাকে মডিফাই করা যেতে পারে, এটাকে অল্টার করা যেতে পারে। আলটিমেটলি মানে সার্চ অফ ট্রুথের জন্য কিন্তু এটা আমাদের লাগে। নেক্সট আসছে লাস্ট যেটা, মানে অন্তত এই স্লাইডে, ইট ইনকালকেটস লজিক্যালি ভায়াবল, অবজেক্টিভ, রিলায়েবল অ্যান্ড ভ্যালিড প্রসেস। সবটাই কিন্তু আমাদের অনেকটাই ভ্যালিড, রিলায়েবল, অবজেক্টিভ এবং লজিক্যালি ভায়াবল জিনিসগুলি আমরা কিন্তু এখানে পড়াশোনা করি এবং এটাই কিন্তু এটার প্রোডাক্ট এবং প্রসেসের মধ্যে আছে। আরো জাস্ট কয়েকটা নেচার বলে আমি শেষ করব। দেখো, ইট এমপ্লয়েজ সাইন্টিফিক মেথড অ্যান্ড অ্যাডপ্ট সাইন্টিফিক অ্যাপ্রোচেস, যেমন হাইপোথেসিস, অবজেক্টিভ অবজারভেশন, কন্ট্রোল এক্সপেরিমেন্টেশন, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, জেনারেলাইজেশন বেসড অন এডুকেট সিমিলার এভিডেন্সেস। এগুলোর ওপর কিন্তু ভিত্তি করে এটা গড়ে আছে। আর কি, it emphasizes on definite causes linked with behaviors instead of accepting hearsay or taking anything for granted। এটা আগে একবার আমি আলোচনা করলাম, একটুখানি এটার মধ্যেই ছিল যে অরিজিনাল যেটা বিহেভিয়ার দিয়ে প্রকাশ পায় সেটাই কিন্তু আমরা আলোচনা করি, যেটা আমরা শুনি বা যেটা শোনা যায় এগুলো কিন্তু সচরাচর আলোচনা করা হয় না, অনেকটাই কিন্তু পজিটিভ ব্যাপারটা দেখা হয়, প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখা হয়। তারপর কি বলছি, ইট ইজ কনসার্ন উইথ what and why of the happiness of the present behavior of the learner and the repercussion if
ইট ওয়্যার টু কন্টিনিউস আনচেঞ্জ, এই ব্যাপারটাও কিন্তু দেখা হয়। এবং লাস্টলি যেটা বলা হচ্ছে, দ্য জেনারেলাইজেশন অ্যান্ড দ্য কনক্লুশনস আর রিলায়েবল অ্যান্ড ক্যান বি ইউজড ফর ফিউচার প্রেডিকশন অফ সিমিলার সিচুয়েশন। এটা কিন্তু অনেকটাই জেনারেলাইজেশন এবং কনক্লুশনও করা হয়, এটা কিন্তু অনেকটাই রিলায়েবল, যেটা ভিত্তি করে আমরা কিছু ফিউচার প্রেডিকশনও কিন্তু করে যেতে পারি। তো এটা আলোচনা করলাম এডুকেশন অ্যান্ড সাইকোলজি নেচার অথবা ক্যারেক্টারিস্টিক্স। এরপরেই যেটা আলোচনা করা চাইবো সেটা হচ্ছে স্কোপ অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি। স্কোপ বলতে বোঝায় পরিধি। পরিধি ওয়ার্ডটা আমরা জানো, আমরা বৃত্তের পরিধি অনেক সময় জানি, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ পরিধি থাকে, মানে কেন্দ্রকে বেস করে যত বড় একটা মানে বৃত্ত বা একটা লাইন যদি গোল টানা যায়, মানে কতটা পর্যন্ত আমরা বিস্তৃত আছি এডুকেশনাল সাইকোলজি, সেটাকে আমরা স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি বলি। দেখো কি কি, টু ডিল উইথ প্রবলেমস অফ টিচিং লার্নিং and help the teacher in modifying the learner's behavior and bringing about an all-round development of the personality. এটা কি নিয়ে ডিল করে না, টিচিং লার্নিং প্রসেসের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে ডিল করে এবং টিচার লার্নারের বিহেভিয়ার গুলো আরো মডিফাই করার চেষ্টা করে, করে তার পার্সোনালিটি আরো অলরাউন্ড ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করে। 2 নম্বর এটার স্কোপ কি বলা যেতে পারে না, টু অ্যাটেন্ড to the basic questions of teaching learning process satisfactory। বেশ কিছু কোশ্চেন্সের কিন্তু অ্যান্সার এ দেয়। দেখো আমি কয়েকটা কোশ্চেন বলবো। 1 নম্বর, হু ইজ বিইং এডুকেটেড, কাকে মেনলি আমরা শেখাবো বা হু ইজ বিইং এডুকেটেড। দেখো কনসার্নিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন টার্মস অফ এবিলিটিজ অ্যান্ড ক্যাপাসিটিজ, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইন্টারেস্ট, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি এটসেট্রা, এগুলোর বেস করে কিন্তু আমরা কাকে হু ইজ বিইং এডুকেটেড আমরা করতে পারি। সেকেন্ড কোশ্চেন কি করতে পারি, by whom is the learner to be taught। কি বলছে, the pertaining to the teacher's personality trait and characteristics, duties, responsibilities, ability to manage one's own conflict, anxiety, tension, motivation, level of aspiration, adjustment and mental health। দেখো এই জিনিসগুলোই কিন্তু আমরা বিভিন্ন সময় এডুকেশনাল সাইকোলজিতে পড়ে এসেছি। তোমরা এর মধ্যে 2-1টা জিনিস হয়তো 11-12এই পড়ে এসছো, আরো বেশ কিছু জিনিস হয়তো আগামী ধরো 2 বছর ধরে বা 2.5 বছর ধরে পড়বে। আরো কয়েকটা কোশ্চেন, what is to be taught, কি পড়ানো হবে। এখানে কি থাকে না, গ্রেড ওয়াইজ অর্গানাইজেশন অফ দ্য সিলেবাস, কন্টেন্ট অর কারিকুলাম, কোন লেভেলে কি আমি কি পড়াবো। যেমন তোমাদের এই ইউজি সেকেন্ড সেমে হয়তো এই জিনিসগুলো পড়ানো হচ্ছে, এরপরে যদি সাইকোলজির কিছু পেপার থাকে সেখানে কি কি পড়ানো হবে, সেগুলো কিভাবে সাজানো হবে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে দেখা হয়। আর হাউ আর দ্য লার্নিং এক্সপিরিয়েন্স টু বি প্রোভাইডেড, কি করে লার্নিং এক্সপিরিয়েন্স গুলো প্রোভাইড করা হবে না। দেখো যেগুলো দেওয়া আছে ব্র্যাকেটে, দ্য নেচার, laws and theories of learning, means of effective learning and memorization, concept formation, transfer of learning, interest and attitude formation, thinking, reasoning, problem solving, এই যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমরা সরাসরি এখানে পড়ে থাকি, মানে এগুলো কিন্তু সবই এডুকেশনাল সাইকোলজি স্কোপের মধ্যে পড়ছে। লাস্টলি যে প্রশ্নটা হচ্ছে, when and where are the learning experiences to be provided, কখন তাকে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে। এখানে কি কি এটার বেসিসে পড়ানো হয় এডুকেশনাল সাইকোলজিতে, দেখো ক্লাসরুম ক্লাইমেট, institutional climate, factors affecting attention, role of rewards and punishments, group behavior and group dynamics, guidance and counseling, individual or self-supervised group study, এই যে ব্র্যাকেটে যেগুলো লেখা আছে এগুলো কিন্তু সবই আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে এডুকেশনাল সাইকোলজিতে বিভিন্ন লেভেলে পড়ানো হয়, যাতে ওই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা পাই। তাই আমরা বলতে পারি এই যে প্রশ্নগুলোর অ্যান্সার আমরা তখনই পাচ্ছি যখন আমাদের এডুকেশনাল সাইকোলজির স্কোপ বা পরিধিটা ফুলফিল হচ্ছে। তাই আমি এক্ষুনি ধরো আলোচনা করলাম এখনো পর্যন্ত সাইকোলজি কি, এডুকেশনাল সাইকোলজি কি, তার দু একটা ডেফিনেশন। এডুকেশনাল সাইকোলজি ধরো যেটা আলোচনা করলাম সেটা ছিল প্রথমে নেচার অর ক্যারেক্টারিস্টিক্স, তারপরে যেটা আলোচনা করছি বা প্রায় হয়ে গেল সেটা হচ্ছে স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। ফাইনালি দু একটা জিনিস বললে আমি তোমাদের আজকে অন্তত শেষ করবো, সেটা হচ্ছে নিড অফ এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজির কি কারণে দরকার আছে। জাস্ট কয়েকটা পয়েন্ট আছে, একটু দেখে নাও। ইট ইজ সাইকোলজি অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ফর ইম্প্রুভিং দ্য মেথড অ্যান্ড প্রোডাক্টস অফ টিচিং লার্নিং প্রসেস, হেল্পিং ইন বেটার টিচিং অ্যান্ড বেটার লার্নিং। এটা কিন্তু আমাদের টিচিং লার্নিং প্রসেসটার মেথড এবং প্রোডাক্টগুলোকে ইমপ্রুভ করতে কাজে লাগে এবং আলটিমেটলি বেটার টিচিং এবং বেটার লার্নিং এর হতে কাজে লাগে, মানে টিচিংয়েও আরো বেটার হতে পারে,
লার্নিংও কিন্তু আরো বেটার হতে পারে। আমি আলোচনা করছি এডুকেশনাল সাইকোলজির প্রয়োজনীয়তা বা নিড। নেক্সট কি প্রয়োজনীয়তা বা নিড আছে, না ইট স্টাডিজ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইন টার্মস অফ হিজ লার্নিং অ্যাচিভমেন্ট ডিউরিং হিজ লাইফ স্প্যান। তার যে গোটা জীবনের একটা স্প্যান আছে, সেখানে সে কিরম ভাবে লার্নিং বিভিন্ন অ্যাচিভ করছে সেইগুলো কিন্তু একটা স্টাডি করা, তার বিভিন্ন ডেভেলপমেন্ট গুলো স্টাডি করা। দেখবে এই জায়গাগুলো আমি একটু কিছুদিন পরেই আমার তোমাদের ইউজি সেকেন্ডেই এটা রয়েছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কোন স্টেজে কোন বয়সে কোন ধরনের তার ডেভেলপমেন্ট হচ্ছে। 3 নম্বর এই স্লাইডে যেটা আছে, ইট কভার হাউ ওয়ান গোজ অন লার্নিং অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন উইথ হিজ এনভায়রনমেন্ট অ্যান্ড হাউ হি ক্যান লার্ন এফেক্টিভলি। সে কতটা এফেক্টিভলি লার্ন করতে পারছে এবং সে কতটা তার এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে সে শিখতে পারছে। এগুলোও কিন্তু আমাদের এডুকেশনাল সাইকোলজির নিডের মধ্যে পড়ে। আর কয়েকটা ভালো রয়েছে, সেটা হচ্ছে ইট ইজ মেন্ট টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম related to the field of education and the process of teaching learning। বুঝতে পেরেছো, এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো সলভ করার জন্য অনেকটা কাজে লাগে। ইট এমপ্লয় সাইন্টিফিক মেথড অ্যান্ড অ্যাডপ্ট সাইন্টিফিক অ্যাপ্রোচ ইন স্টাডিং লার্নার্স বিহেভিয়ার অ্যান্ড কনস্ট্যান্টলি সার্চ ফর ট্রুথ, এটাও আমরা আগে আলোচনা করেছি। এবং ফাইনালি যেটা বলবো, ইট ইজ আ পজিটিভ সায়েন্স কনসার্ন উইথ হোয়াট ওয়াই অফ দ্য প্রেজেন্ট হ্যাপেনিং, focusing attention on present problem behavior of the learner, its causes and repercussions if it were to continue unchanged, and thereby help to develop a reliable generalization for similar situation in future। ভবিষ্যতের ক্ষেত্রে এটা অনেকটা আমাদের কাজে লাগে। এইগুলো ছিল এডুকেশনাল সাইকোলজি নিড, যদিও তোমাদের সিলেবাসে সেভাবে উল্লেখ নেই, কিন্তু একটু একটু জানে রাখার জন্য প্রয়োজন হতে পারে। ফাইনালি যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে, একটু দেখো এডুকেশন, অন্তত আমাদের ভারতে এডুকেশনাল সাইকোলজির বেশ কিছু ইস্যুস আছে। সেই ইস্যুস গুলো কি আমি তোমাদের জাস্ট একবার দেখে নিতে বলবো। এগুলো তোমাদের সেভাবে হয়তো আলোচনার প্রয়োজন নেই, জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি। ডিসিপ্লিন, সিকিউরিটি, মাস ইলিটারেসি, political and bureaucratic involvement, lack of awareness and indifferent approaches, faculty education policies, general education oriented, এরকম বিভিন্ন কাজে কিন্তু আমাদের ইস্যুস অফ এডুকেশন, যেগুলো ইস্যুস ইন এডুকেশন অন্তত ভারতের, সেগুলো কিন্তু আমাদের এডুকেশনাল সাইকোলজি কাজে লাগে। যাই হোক, আজকে জাস্ট এতখানি রইলো। আমি তোমাদের কাছে এবার ফিরবো যে এই জায়গাটা যদি কিছু তোমাদের সুবিধা থাকে, একবার তোমাদের কাছে জিজ্ঞেস করবো যে কোনো কিছু প্রবলেম বা কিছু তোমাদের হচ্ছে, একটু জানতে চাইবো তোমাদের কাছে যে যে জায়গাগুলো কিছু আজকে একটু আলোচনা করলাম, সেই জায়গায় কিছু সুবিধা অসুবিধা আছে কি। স্যার শেষেরটা কি বললেন, ওই ইন্ডিয়ার? না, শেষে যেটা আলোচনা করলাম সেটা যা ধরো মানে আমাদের এডুকেশনে, অন্তত এডুকেশনাল সাইকোলজি মানে কি কি ইস্যুস আছে, কোন কোন জায়গায় কি কি প্রয়োজন আছে, সেই জায়গাগুলো একটুখানি জাস্ট তুলে ধরলাম। তোমাদের সেভাবে হয়তো সিলেবাসে নেই, কিন্তু এমনি একটু জেনে রাখার জন্য হয়তো সেটা একটু পড়ে দেখলাম। দেখবে আমি কিছুক্ষণ ধরে হয়তো তো স্টে করেছিলাম, পরে একবার ইউটিউবে এটা একটু মানে স্টপ করে একবার দেখে নেবে যে ওই ওই এলাকাগুলো বা ওই ওই জায়গাগুলো কিন্তু আমাদের অন্তত এডুকেশনে ইন্ডিয়ার ক্ষেত্রে বহুলভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আর কিছু যদি জিজ্ঞাসা থাকে দেখো, আজকে আলোচনা করলাম সাইকোলজি কি, এডুকেশনাল সাইকোলজি কি, তার নেচার অর ক্যারেক্টারিস্টিক্স, তার স্কোপ, এবং ফাইনালি তার নিড, এবং এডুকেশনে তার একটা জায়গা কোথায়। দেখো যদি তেমন কোনো সুবিধা কিছু না থাকে তাহলে এতখানি থাকুক। আমরা এর পরের দিন এর পরবর্তী তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো যেগুলো আছে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে।